দিন দিন কঠিন হচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন হতাশার মাঝেও বেশ কিছু সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা দেখাচ্ছে আশার আলো। এজন্য সবসময় আপনাকে প্রস্তুত রাখতে হবে আপডেট। আজকে আমরা স্বাগত জানাচ্ছি চাকরির বাজারের সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আজকে আমরা দেখে নেব এই সপ্তাহের সেরা কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। সরকারি বেসরকারি ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ফরেন ট্রেড অপারেশনস বিভাগে এক্সিকিউটিভ অফিসার পদে কর্মকর্তা নিয়োগে গত ১৯ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে কি আছে। আমরা দেখছি বিভাগের নাম ফরেন ট্রেড অপারেশনস, পদের নাম এক্সিকিউটিভ অফিসার। পদ সংখ্যা এখানে নির্ধারিত নয়, আর তারা বেতন যেটি দিবে সেটি আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুযোগ সুবিধা যেটি রয়েছে সেটি ব্যাংকের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে। এছাড়া প্রার্থীর বয়স এখানে নির্ধারিত নয়। আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আবেদনের শেষ তারিখ আমরা দেখছি যে প্রার্থীরা আগামী ২৯ মে তারিখের মধ্যে আবেদন করতে পারবে, সবশেষ আবেদন। আমরা এরপরে আরও একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। সীমান্ত ব্যাংক পিএলসিতে ২ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকটি অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এখানে কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি যে পদের নাম অফিসার এবং সিনিয়র অফিসার, যেখানে দুটি বিভাগ রয়েছে। দুটি বিভাগেই লোকজন নেওয়া হবে। একটি ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, আরেকটি হচ্ছে ফাইন্যান্স ডিভিশন। যেখানে পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা এখানে প্রথমটির জন্য চাওয়া হয়েছে স্নাতক বা সমমান ডিগ্রি পাস, এবং আরেকটিতে চাওয়া হয়েছে স্নাতক বা সমমান এবং স্নাতকোত্তর চাওয়া হয়েছে অ্যাকাউন্টিং ফাইন্যান্সের উপরে। এছাড়া আমরা যদি দেখি যে এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে দুটির ক্ষেত্রেই ২ থেকে ৬ বছর। এখানে বেতন আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে। কর্মস্থল ঢাকাই হবে অফিসে, এবং আবেদনের শেষ তারিখ আমরা দেখছি আগামী আবেদন যখন করতে পারবে একজন প্রার্থী, আগ্রহী প্রার্থীরা ২৯ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে চাকরির ধরন দেখছি ফুল টাইম, এবং আবেদনের বয়স হতে হবে একটিতে ২৫ থেকে ৩৮ বছর এবং আরেকটিতে ৩০ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। আমরা আরও একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি এবার দেখব। সেটি হচ্ছে বেসরকারি এনআরবি ব্যাংক লিমিটেড জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে এইচআর কন্ট্রাক্ট বিভাগের ০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মূলত আমরা একটু দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কি আছে। আমরা দেখছি যে এনআরবি ব্যাংক লিমিটেড যে পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হচ্ছে ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ এইচআর কন্ট্রাক্ট, এবং যেখানে পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই যে কেউ আবেদন করতে পারবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ থাকলে প্রার্থী আবেদন করতে পারবে না, সেটি স্পষ্ট এখানে লেখা হচ্ছে। এবং আমরা যদি দেখি যে চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক, এরপরে কর্মস্থল হচ্ছে অফিসে। আবেদনের বয়স সীমা এখানে উল্লেখ করা নেই, এবং বাংলাদেশের যে কোনো স্থানে কর্মস্থল হবে, এবং বেতন আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে। এবং সুযোগ সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চাকরি যারা পাবেন তারা। এবং আবেদনের শেষ সময় এখানে আমরা দেখছি যে ১৭ জুন ২০২৫। চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা আরও বেশ কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। শুরুতেই এবার দেখব বেসরকারি। আমরা এবার শুরুতেই দেখব যেটি দেখব সেটি হচ্ছে যে জ্বালানি ও খনিজ সম্পদের সেটা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট পিবিআই, সেটির যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি আমরা একটু বিস্তারিত দেখে নেব। সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, যেখানে
আমরা দেখছি যে 5টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা 1 নম্বর যে পদ সেটি হচ্ছে উপপরিচালক, যেখানে একজনকে নেওয়া হবে, যার বেতন স্কেল হবে 35,500 থেকে 67,010 টাকা পর্যন্ত, যেখানে যার গ্রেড হবে 6ষষ্ঠতম। এছাড়া দ্বিতীয় পদের নাম হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা, যেখানে একজনকে নেওয়া হবে, যার বেতন স্কেল হবে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, যার গ্রেড হচ্ছে 9ম। এছাড়া পদের আরেকটি পদ রয়েছে, সেটি হচ্ছে ল্যাব টেকনিশিয়ান, যেখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, যার গ্রেড হচ্ছে 14। এবং আমরা আরেকটি এখানে পদ রয়েছে প্রশিক্ষণ সহকারী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, যার বেতন স্কেল এখানে 9,300 থেকে 20,570 টাকা পর্যন্ত, যার গ্রেড 16তম। এবং আরেকটি পদ রয়েছে সবশেষ, সেটি হচ্ছে যে ল্যাব অ্যাকাউন্টেন্ট, যেখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া বেতন স্কেল এখানে আমরা দেখছি যে 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত, যার গ্রেড হচ্ছে 19তম। এছাড়া আমরা দেখছি যে এটিতে আবেদনের শেষ সময় হচ্ছে 19 জুন। এবং আমরা এরপরে আরও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব, সেটি হচ্ছে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সার্কিট সার্ভে বিভাগে জুনিয়র অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু বিস্তারিত দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি রয়েছে। আমরা দেখছি যে পদের নাম হচ্ছে জুনিয়র অফিসার, যে বিভাগ মার্কেট সার্ভে, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা এখানে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। ছাড়া অন্যান্য যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটি হচ্ছে ওষুধ সম্পর্কিত মৌলিক জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার, MS ওয়ার্ড, এক্সেল দক্ষতা এগুলো তো থাকতেই হবে। এছাড়া আমরা দেখছি যে অভিজ্ঞতা চাওয়া হয়েছে 1 থেকে 2 বছর পর্যন্ত, এবং চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম কর্মক্ষেত্র হবে অফিসে। এছাড়া প্রার্থী ধরন আমরা দেখছি যে নারী পুরুষ যে কেউই আবেদন করতে পারবে, যেখানে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে, বেতন আলোচনার সাপেক্ষে। এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা সেটি হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বৈশাখী সহ বছরের 3টি উৎসব বোনাস সহ আর্নলিভ, এবং এছাড়া তাদের সাপ্তাহিক 2 দিন ছুটি। এবং এই প্রতিষ্ঠানের যে নিয়ম নীতি রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে দেওয়া হবে। এছাড়া আমরা দেখছি যে এখানে আবেদনের শেষ সময় 31 মে 2025 তারিখে আবেদনের শেষ সময়। এছাড়া আমরা আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সবশেষ দেখে নেব, সেটি হচ্ছে আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স ফ্যাক্টরি পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। সেটি হচ্ছে পদের নাম এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স ফ্যাক্টরি, যেখানে পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে BBA MBA। অন্যান্য যোগ্যতা আমরা দেখছি যে শ্রম আইন এবং কোম্পানি নীতিমালা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। এছাড়া অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে 2 থেকে 5 বছর। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে, অর্থাৎ ঢাকার যে ধামরাই রয়েছে সেখানে। আর বয়স সীমা 25 থেকে 34 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ, যারা পুরুষ তারা এখানে আবেদন করতে পারবে, নারীরা কিন্তু এই আকিজ গ্রুপের এই নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে রয়েছে সেটাতে আবেদন করতে পারবে না। আর অন্যান্য সুবিধা গ্র্যাচুইটি, বিমা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে 2টি উৎসব বোনাস এবং LFA, এই সব সুবিধা কিন্তু তারা দেবে। এছাড়া আবেদনের শেষ সময় আমরা দেখছি 30 মে 2025 তারিখের মধ্যে আবেদনকারীরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনুযায়ী আবেদন করতে পারবে। চাকরির বাজারে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, চাকরির বাজারে প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি থাকেন। আজ আমাদের সাথে যুক্ত আছেন আকাশ ডিজিটাল টিভির হেড অব ডিরেক্ট সেলস MA হানিফ। তার সাথে আজকে আমরা কথা বলবো এবং জানবো চাকরির বিভিন্ন টিপস সম্পর্কে, যা আমাদের প্রার্থীদের জন্য চাকরির ক্ষেত্রে অনেক উপকারী আসবে। আমরা শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে আমাদের চাকরির বাজারে স্বাগত। কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা শুরুতেই একটা বিষয় জানবো যে আমরা অনেক সময় দেখি যে যারা ফ্রেশার তারা একদিকে চাকরি পেতে একদিকে তারা হিমশিম খান, অন্যদিকে যেসব ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তারাও কিন্তু লোকবল, যোগ্য লোকবল খুঁজে পেতে তাদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তারাও হিমশিম খান যোগ্য লোকবল পেতে। এখানে আসলে গ্যাপটা কোথায়? এই যে ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়ার যে ব্রিজিংয়ের যে ব্যাপারটা, সেই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আসলে খুবই সমসাময়িক একটা কোশ্চেন, যে আমরা যখন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যারা বিভিন্ন সুপিরিয়র বা বড় পদে আছি, আমরা যখন রিক্রুট করি তখন কমন একটা ল্যাকিংস দেখতে পারি বর্তমান সময়গুলোতে। সেটা হচ্ছে যে আসলে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কী কী দরকার, একটা চাকরিজীবীর কাছ থেকে তারা কী কী এক্সপেক্ট করে, আর একটা চাকরি যখন নিতে আসে তখন তার যে ডিজার্ভিং থাকে, দুটার মধ্যে ব্রিজিংটা বর্তমান সময়ে খুবই দরকার। সো কেন দরকার আমি বলবো যে বেসিক্যালি অ্যাকাডেমিয়ার পারপাসটাতে ওখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে বর্তমান সময়ের ছেলেপেলেদের ফোকাসটা কম্পারেটিভলি কম, গ্র্যাজুয়ালি যদিও বাড়ছে, বাট সেখানে আসলে কোন কোন জায়গাগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, আবার কোন কোন জায়গায় তাদের কীভাবে তৈরি হতে হবে যাতে চাকরির বাজারে আসার আগেই একটা ফ্রেশারের সিভিটা একটা বড় হেলদি পজিশনে চলে যায়। কিন্তু অনেক সময় হয় কি, ঢাকা ভার্সিটি বা বিভিন্ন নর্থ সাউথ ইউনিভার্সিটি ভালো জায়গা থেকে পড়ালেখা করে আসছে, বাট যখন তারা ইন্টারভিউ ফেস করছে তখন অনেক সময় এর চেয়ে অনেক লো ক্যাটাগরির ইনস্টিটিউশন অনেক বেশি ডেভেলপ করতেছে। কেন? তারা ক্যারিয়ার রিলেটেড অনেকগুলো ক্লাব ফর্ম করতেছে, যেমন ক্যারিয়ার ক্লাব, আইসিটি ক্লাব, তারপর কালচারাল ক্লাব, সামহাউ স্পোর্টস ক্লাব, বিভিন্ন কিছুর মাধ্যমে তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা যখন বেশি করে এনরিচ করে তখন কিন্তু তাদের অ্যাকসেপ্টেবিলিটি জব মার্কেটে অনেক বেড়ে যায়। সো এই জায়গাটাতে যদি বলেন যে আসলে ব্রিজিংয়ের জায়গায় আমাদের জন্য করণীয় কী, আমরা চাবো অবশ্যই প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশন তাদের উচিত হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মাঝে মধ্যেই একটু ইনভাইট করা, যে তারা আসলে কী ধরনের ক্যান্ডিডেট চাচ্ছে, তাদের কোন লেভেল থেকে প্রিপেয়ার হতে হবে, যাতে 80 to 90% একটা ছেলে ফ্রেশার আসলেও মনে হয় সে অনেকটা বেশি অ্যাডাপটিভ। সেজন্য তাদেরকে যদি একটা এক্সিকিউটিভ ফার্মের মতো তৈরি করে ফেলা যায়, যে ডিবেটিং এই পারপাসটাকে খুব বেশি ফোকাস দেয়, কারণ এতে হচ্ছে আপনার এক্সট্রোভার্ট কোয়ালিটিটা তৈরি হয়, তারপর হচ্ছে স্পোর্টস অ্যাটিটিউড, তারপর হচ্ছে সাংগঠনিক মেন্টালিটি, তারপর হচ্ছে বাঁধন বা এই ধরনের কিছু রক্ত প্রদানকারী সংস্থা আছে আপনারা জানেন। সো এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলোতে কোন কোন জায়গায় প্রায়োরিটি দেওয়া উচিত, সেই জায়গাটা যদি আমরা প্র্যাকটিক্যালি যাই, স্টুডেন্টদের সাথে কথা বলি, তখন কিন্তু তাদের কনফিডেন্সটা বেড়ে যায়। আমরা এভাবেই হয়তো বা ডিরেক্ট ওনাদের সাথে দেখা করতে পারতাম। তাহলে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটা ব্রিজিংটা অবশ্যই দরকার। আরেকটা বিষয় একটু আমরা জানবো, সেটা হচ্ছে যে সিভি আপডেটের বিষয়টা। আমরা অনেক সময় চাকরি প্রার্থীদের দেখি যে যখন কোথাও সিভি চাকরিতে যখন আবেদন করছে তখনই কেবল হচ্ছে সিভিটা আপডেট করছে, মানে সিভি আপডেটের বিষয়টা নিয়ে যদি একটু বলতেন, এবং এটা আসলে কখন রেডি রাখা উচিত, এবং মানে এবং এইখানে মৌলিক কি কি বিষয় অনেক সময় আমরা দেখি, আপনাদের কাছেও আমরা শুনি যে মৌলিক অনেক বিষয় সিভি থেকে বাদ পড়ে যায়, সিভি নিয়ে যদি একটু বলতেন। রাইট, একটা প্রপোজিশন বলেছেন। আসলে সিভির ব্যাপারটা আমরা দেখি অনেক সময় যখন চাকরির কথা বলা যায় যে আমি চাকরির জন্য অ্যাপ্লাই করব, তখনই তার সিভি আপডেটটা শুরু হয়ে যায়, এবং শর্টকাট করতে গিয়ে অনেকগুলো কমন মিস্টেক করে ফেলে। যেমন হচ্ছে, আমাকে যদি বলেন যে কখন সিভি আপডেট করা উচিত, সেটা যদি 10 ইয়ার্স বা 20 ইয়ার্সের এক্সপিরিয়েন্সটা একটা এমপ্লয়ার হয় তার জন্য, অথবা একবারে ফ্রেশার তার জন্য, আমি বলবো এখনই সিভিটা আপডেট করে ফেলেন। এবং সিভিটা আপডেট করার সময় অবশ্যই আপনি প্রতি 6 মাস বা 1 বছর পর পর, আপনার চাকরির দরকার না হলেও বা আপনি যদি স্টুডেন্ট হন, প্রতি সেমিস্টারই সিভিটা আপডেট করেন। আচ্ছা, তখন হবে কি, নেক্সট সেমিস্টারে যাওয়ার সময় দেখবেন যে গত 6 মাসে বা গত 1 বছরে আপনার কী কী পরিবর্তন এসেছে। যদি দেখেন যে আপনার এক্সট্রা কারিকুলাম বা আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স জায়গাটাতে কোনো কিছুই অ্যাড হয়নি, তার মানে আপনাকে অবশ্যই 6 মাসে কিছুই করেননি, নেক্সট 6 মান্থের জন্য করতে হবে। তারপর আবার যখন সেকেন্ড ইয়ারে চলে যাবেন আবার একটু আপডেট করবেন। এতে হবে কি, ফাইল টিউনিং করতে করতে আপনার সিভিটা এরোলেস একটা অবস্থায় চলে যাবে, এবং যারা জবে আছেন তাদের জন্য সেম। আমরা যাতে হঠাৎ করেই না দিই। এবং সেকেন্ড পার্টে যেটা আপনি বললেন যে আমরা শুধুমাত্র কখন করব এবং করার সময় কী কী জিনিসগুলো খেয়াল রাখবো। দেখেন, আমরা সিভিগুলো যখন পাই অনেক সময় এমন ব্যাপারটা হয় যে আইডি কার্ডের মতো, এনআইডি কার্ডে যেমন আমাদের ছবিটা অনেক সময় মানে গেস করা যায় না এটা আমার ছবি না এটা মানে মাদ্রাতা আমলের কোনো ছবি হয়েছে। সো ওই রকম একটা ছবি অনেক সময় আমরা দেখতে পাই। অনেক সময় গেস করা যায় যে ক্যান্ডিডেটটা 20 বছরের আগে তোলা ছবি, 10 বছরের আগে তোলা ছবি, অথবা কোনো একটা সময় তুলেছে এটাতেই কোট শার্ট প্যান্ট চেঞ্জ করে দিয়েছে, তার মানে রিসেন্ট যে পাসপোর্ট সাইজ আমরা বলি ওই জিনিসটা নাই। সো ওই জায়গাটাতে যদি আমরা প্রপারলি একটা ছবি কারেন্ট সমসাময়িক সময়ের সাথে সুন্দর করে গোছানো একটা ছবি পাই, এটা ফার্স্ট দরকার। সেকেন্ড বলবো যে অবশ্যই সেখানে একটা ক্যান্ডিডেটের ইনফরমেশনটা প্রপারলি থাকা উচিত। ইনফরমেশন বলতে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যাতে রিসেন্ট থাকে, ফোন করলে যাতে পাওয়া যায়, তারপর ইমেল আইডি। অনেক সময় ইমেল আইডির সময় এমন কিছু ইমেল আইডি দেখতে পারি যেটা আসলে মানে স্ট্যান্ডার্ডের সাথে আসে না। আপনি লিখলেন যে পৃথিবী.com,
সো এটা আসলে অবশ্যই উচিত হচ্ছে আপনার নেমের সাথে কোনো ডিজিট দিয়ে দেন যাতে আপনাকে চেনা যায়। সো ফ্যাশন ওরিয়েন্টেড কাজ আসলে প্রফেশনালি এটা আসে না। ওকে, আমরা সিভির কথা বলছিলাম যে সিভি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার প্রোফাইল অনেক বড়, কিন্তু মানে যতই সে যোগ্য হোক অনেক সময় আমরা দেখি যে ভাইবা বোর্ডে গিয়ে অনেকেই কিন্তু আউট হয়ে যান, অনেক যোগ্য প্রার্থী কিন্তু আউট হয়ে যান। তো সেক্ষেত্রে আপনারা ভাইবা বোর্ডে যোগ্য প্রার্থী বাদ কেন পড়ে, এবং আপনারা আসলে এখানে ক্যারিশমাটা আসলে কি ভাইবা বোর্ডের, সেটা যদি একটু ছোট্ট করে বলেন। সিভির পাশাপাশি ভাইভা বোর্ডটা যদি বলেন, ভাইভা বোর্ডের সময় আসলে হয় কি, আমরা রিয়েলিটিতে দেখি যে অনেক এমপ্লয়ি যখন সে চাকরি করছে তখন কিন্তু তার পারফরমেন্সটা অনেক হাই, কিন্তু তাকে ভিজিবল করার জন্য সে ডেভেলপমেন্টের জন্য কাজ করে না। সো আলটিমেট হয় কি, যখন ইন্টারভিউ বোর্ডে আসছে তখন আমরা ইন্টারভিউতে মিনিমাম বেসিকটা যখন টেস্ট করি তখন তার কিন্তু এক্সট্রোভার্ট একটু কোয়ালিটি, একটু লিডারশিপ কোয়ালিটি, একটু কমিউনিকেশন স্কিলটা, একটু সফট স্কিলটা টেস্ট করার চেষ্টা করি, যাতে 10টা-20টা লোককে যখন সে লিড করবে, একটা সময় 100 লোকের সামনে যখন দাঁড়াবে, সে যাতে একটা রিপ্রেজেন্টেবল ফিগার হয়। কিন্তু যখনই সে বলতেছে যে ভাই আমি চাকরিটা দিয়ে দেন, আমি সে মানে কমপ্লিট করে দেব অথবা বেস্ট করে আমি দেখাবো, সো এটা হচ্ছে প্রফেশনালি আমি বলবো এটা অনেক সময় একটা মানে গোল আলুর মতো ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো উচ্চারণ করা যায় না। সো ফাইনালি যে লোকটা প্র্যাকটিক্যালি খুবই ভালো এক্সিকিউশনে, কিন্তু প্ল্যানিং স্কিল, প্রেজেন্টেবিলিটির জায়গায় লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিল, তারপর স্ট্র্যাটেজিক স্কিল, এই জায়গাগুলো তো যদি ইমপ্রুভ না করে তাহলে যত ভালো পারফর্মারই হোক একটা লেভেলে গিয়ে ব্লক হয়ে যায়। সো ওই জায়গাটা আসলে আমাদের সিনিয়র লেভেল থেকে করণীয় কিছুই থাকে না। সো আমি রিকোয়েস্ট করবো যে যারা জব সিকার আছেন, যত ভালোই পারফর্মার হন, অ্যাবসলুটলি দুটো জিনিসেরই দরকার আছে। একটা হচ্ছে এক্সিকিউশনে বেস্ট পারফরমেন্স, আর একটা হচ্ছে ভিজিবিলিটি, দুটোই লাগবে। সো ব্রিজিংটা যখন হবে তখন ক্যারিয়ার নিয়ে আসলে চিন্তা করতে হয় না। সো ওই জায়গাটাতেই আমরা চেষ্টা করি প্রত্যেকটা লোককে বলার জন্য, বিভিন্ন সেমিনারে গিয়ে আমরা বলার চেষ্টা করি যে কীভাবে এই ব্রিজিংগুলো করা যায়। আপনি যদি বলেন যে আজকে আমার যে ব্লেজারটা আছে এখানেও লেখা আছে MIB, আমরা এই পারপাসটা নিয়ে বাংলাদেশে কাজ করছি, যে মার্কেটিয়ার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ, যেখানে আমাদের অলমোস্ট 100-এর মতো সিইও এটার সাথে ইনভলভ, এবং আমরা এখান থেকে চেষ্টা করছি কিভাবে স্টুডেন্টদের এনে তাদের একটা এক্সিকিউটিভ ফার্মের মতো তৈরি করে। এখানে আরেকটা বিষয়ও তো এরকম আছে যে মানে প্রার্থী যখন হচ্ছে ভাইবা বোর্ডে ঢুকবে, তার হাঁটা, তার চলা, সে কিভাবে করে নিজেকে প্রেজেন্ট করছে, নিশ্চয়ই এগুলোও এই বিষয়গুলো আছে নিশ্চয়ই। অ্যাবসলুটলি রাইট পয়েন্ট। অনেক সময় হয় কি, মানে যখন একটা ফ্রেশার ধরি, ফ্রেশার একটা স্টুডেন্ট যখন জবের জন্য ইন্টারভিউ বোর্ডের মধ্যে আসে, তখন এন্ট্রি করার সময় আমরা কিন্তু ফার্স্ট সাইডে বুঝে ফেলি যে ছেলেটা কিরকম হতে পারে। প্রথমে যাওয়ার সময় সে কি করবে, যাওয়ার সময় একটা সালাম দেবে, এখন সে চিন্তা করে সালাম দিয়ে হঠাৎ করে বসে পড়লো, এটা তো বসা উচিত না। বসার আগে সে অবশ্যই একটা সালাম দেওয়ার পর একটা পারমিশন নেবে। এই বিষয়গুলো, এই ম্যানারগুলো নিশ্চয়ই অবশ্যই তাকে দেখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার @এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/tv.এখন।